স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি সজল দাস। করোনা নিয়ন্ত্রণে রেখে লকডাউন থেকে বেরিয়ে আসতে 10 দফা প্রস্তাবনা দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এদিকে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে সংক্রমণের হার নেমেছে 10% নিচে। বিশেষজ্ঞরা বলছেন লকডাউন নিয়ে নানা সমালোচনা থাকলেও এর ফল পেতে শুরু করেছে দেশ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 29 এপ্রিল সারা দেশে করোনা সংক্রমণের হার 9.39%। এপ্রিল মাসের 15 তারিখেও যা ছিল 21%-এর উপরে। চলমান করোনার দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ সংক্রমণের দিনেও এই হার ছিল 23%-এর উপর। কোভিড-19 জাতীয় কমিটির সদস্য ডাক্তার এম এ আজিজ বলছেন, লকডাউন নিয়ে নানা সমালোচনা থাকলেও সংক্রমণ কমার পেছনের মূল কারণ এটাই। জনসাধারণের এই পার্টিসিপেশন আছে আমি বলবো, যার ফলে এই সংক্রমণটা কমে আসছে। এটা ডেফিনেটলি এটা একটা পজিটিভ দিক। তবে আমি যেটা মনে করি যে এই লকডাউন কিংবা এরকম বিধিনিষেধের কর্মসূচি দীর্ঘমেয়াদী চলার মতো সিচুয়েশন আমাদের দেশে নাই। সেই প্রেক্ষাপটে আমরা পারবো না, আমাদের দেশ না, কোনো দেশই পারবে না। এই সংক্রমণের নিম্নমুখিতা ধরে রেখে লকডাউন থেকে বেরিয়ে আসতে এরই মধ্যে 10 দফা সুপারিশ করেছে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। যেখানে প্রাধান্য দেওয়া হয়েছে মাস্ক না পরলে শাস্তিমূলক ব্যবস্থা, অফিসে অর্ধেক জনবল, গণপরিবহনে 50% যাত্রী পরিবহন, হোম ডেলিভারি সার্ভিসকে উৎসাহ প্রদান, জনসমাগমে নিরুৎসাহ, সর্বস্থানে নির্দিষ্ট দূরত্ব, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইনে ক্লাস, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিনোদন কেন্দ্র বন্ধ রাখা সহ কন্টাক্ট ট্রেসিং ও ভ্যাকসিনেশন নিশ্চিত করার উপর। তবে 10 দফার ভেতর গণপরিবহন চলাচলের উপর কড়া নজরদারির উপর জোর দিচ্ছেন কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সদস্য ডাক্তার ইকবাল আরসলান। স্বাস্থ্যবিধি মেনে চলে আমি মনে করি না যে আপনার যে বর্তমান অবস্থায় যে চলাচলের উপরে বা চলাচলের জন্য যে ঝুঁকিটা তৈরি হচ্ছে সেই ঝুঁকিটা বৃদ্ধি পাবে। কোভিড-19 প্রতিরোধে যত দ্রুত সম্ভব সবাইকে ভ্যাকসিনেশনের আওতায় আনার পরামর্শ দিচ্ছেন তারা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 60 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 1452 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ নিয়ে মোট শনাক্ত 7,60,584 জন। এদের মধ্যে মারা গেছেন 11,510 জন। গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 3,245 জন, আর এখন পর্যন্ত সুস্থ হলেন 6,84,671 জন। এক সপ্তাহের ব্যবধানে দেশে মৃত্যু কমেছে 16.59% এবং শনাক্ত কমেছে 33.2%। গণপরিবহন চালু করা নিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদকে সামনে রেখে সরকার গণপরিবহন চালুর কথা ভাবছে। আশ্বাস নয়, দ্রুত গণপরিবহন চালু করে দেওয়ার দাবি জানিয়েছেন বাস শ্রমিকরা। তারা বলছেন, দীর্ঘ সময়ে পরিবহন বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন তারা। তৃতীয় দফা লকডাউনেও স্বাভাবিক রাজধানীর জীবনযাত্রা। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। ঘনিয়ে আসছে ঈদ উল ফিতর, কিন্তু টার্মিনালে অলস পড়ে আছে শত শত গণপরিবহন। করোনা দুর্যোগের আগে এ সময় ঈদযাত্রা নিয়ে ব্যতিব্যস্ত থাকতেন বাসের মালিক শ্রমিকরা, কিন্তু গেলবারের মতো এবারও দুই বেলা খাবার জোগাতে এখন হিমশিম খেতে হচ্ছে পরিবহন শ্রমিকদের। প্রায় 1 মাস রোজগার বন্ধ থাকায় অনেক শ্রমিক এরই মধ্যে ঢাকা ছেড়ে গেছেন। বাকিরা কেউ ভিন্ন পেশায়, কেউ বা বাস পাহারা দিয়ে কোনো মতে টিকে আছেন। সাধারণ গরিব যে জায়গা আছে ওই জায়গায় লকডাউন, বড় লোকের যে জায়গা আছে ওই জায়গায় কোনো লকডাউন নেই। এখন সব কাজ খোলা আছে, পরিবহন সেক্টর বন্ধ। আমাদের অবস্থা খুব খারাপ। গণপরিবহন বন্ধ থাকলেও ঢাকা ছাড়ার মানুষের সংখ্যা কমেনি। প্রতিদিনে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে গাদাগাদি করে বিকল্প উপায় মানুষ বাড়ি যাচ্ছে। এটা নিষেধ, 10 জন যাচ্ছে, 10 জনের সাথে আমিও যাচ্ছি, কি করব বলেন। ভেঙে ভেঙে যেতে হবে এবং যেতে হবে। আমার বাসায় খুবই প্রবলেম হয়েছে। 350 থেকে 400 পদে আর কি যাচ্ছে পাটুরিয়া গারতামাতে, গাবতলী থেকে। বাস্তবতা যখন এমন, তখনও দেশ জুড়ে চলছে সরকার ঘোষিত তৃতীয় ধাপের লকডাউন। যদিও রাজধানীর কোথাও সেই লকডাউনের ছিটে ফোটা নেই। গণপরিবহন ছাড়া সবই চলছে স্বাভাবিক দিনের মতো। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের আগে এবার গণপরিবহন চালু করা হতে পারে। ঈদকে সামনে রেখে, জনস্বার্থে কথা বিবেচনা রেখে সরকার গণপরিবহন চালুর ব্যাপারেও চিন্তা ভাবনা করছে। বাংলাদেশে পরিবহন শ্রমিক ভাইদের
আপাতত ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। আমরা চাই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তটা যেন অতি দ্রুত বাস্তবায়ন হয়। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ স্বাস্থ্যবিধি মেনে আমাদের পরিবহন আমরা চালাই। করোনা সংক্রমণ ঠেকাতে 5 এপ্রিল লকডাউন শুরুর পর থেকেই বন্ধ আছে গণপরিবহন। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। 16 দিন বন্ধ থাকার পর আবারও আন্তর্জাতিক রুটে শুরু হয়েছে ফ্লাইট চলাচল। অতি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত দেশগুলো ছাড়া বিশেষ শর্তে বাকি 38টি দেশে ফ্লাইট চলবে। শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে কোভিড-19 সংক্রমণের হার বিবেচনায় 38টি দেশের ওপর বিশেষ শর্ত আরোপ করে ফ্লাইট চলাচল পুনরায় চালু করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান জানান, ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তির আওতায় চলাচলকারী ফ্লাইটগুলো স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে অতি ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা যাত্রীদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। ইন্ডিয়া, সাইপ্রাস এবং আরও 10টি দেশ, এই 12টি দেশ থেকে আমাদের কোনো প্যাসেঞ্জার আসতেও পারবে না, আবার আমাদের দেশ থেকে যেতেও পারবে না। অতি না, শুধু ঝুঁকিপূর্ণ দেশ 26টা দেশ। এই 26টা দেশ থেকে যাওয়া, আমাদের দেশ থেকে যাওয়া বা আমাদের দেশে আসার উপরে কোনো রেস্ট্রিকশন নাই। শুধুমাত্র তারা বাংলাদেশে আসার পরে they will have to go for 14 days institutional quarantine, ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন। এই যে 26টা এবং 12টা, এই 38টা দেশ ব্যতীত অন্য যে কোনো দেশ থেকে বাংলাদেশে আসা যাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো রেস্ট্রিকশন নাই। ঢিলে ঢালা লকডাউনে শপিং মল খোলা, এর মধ্যে ঈদের সময় এগিয়ে আসায় রাজপথে বাড়ছে ভিড়। বিস্তারিত জানাতে রাজধানীর ভাটারা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ লাবনী। লাবনী, সড়কের কি অবস্থা দেখছেন? মানুষ লকডাউন মানছে কিনা? আরেকটি বিষয়, যেহেতু শপিং মল খোলা, শপিং মলগুলোতে আজ ভিড় কেমন ছিল, এ বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? লাবনী। সজল, শপিং মল খোলা রয়েছে, এটি ঠিক আছে, এবং আপনি জানেন যে এই মেয়াদে যে সবশেষ যে আবার করোনার সংক্রমণ কমে গেছে, যদিও তবুও লকডাউনের মেয়াদ বাড়িয়েছে এবং তা 5 মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এবং এবারের যে প্রজ্ঞাপন, সেখানে কিন্তু বলা হয়েছে যে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দোকান এবং শপিং মল খোলা রাখা যাবে। কিন্তু যেহেতু রোজার সময় এবং ইফতারের পরে, আমরা এর আগে যখন দেখতাম যে ইফতারের পরে মানুষ কিন্তু যেহেতু ঈদ ঘনিয়ে এসেছে কেনাকাটা করতে বের হন, কিন্তু এবারের দৃশ্যপট কিন্তু একটু ভিন্ন। যেহেতু 8টা পর্যন্ত দোকানপাট রাখা যাবে, সেখানে কিছু কিছু দোকান খোলা রয়েছে, কিন্তু শপিং মলগুলোতে কিন্তু সেরকম ভিড় নেই। আর রাজপথেও কিন্তু মানুষজনের চলাচল কম এবং যানবাহনেরও চলাচল কম এখন ইফতারের পর। সকালবেলা কিন্তু যানবাহনের চাপ বেশি থাকে, যদিও গণপরিবহন চলছে না। এছাড়া অন্যান্য সব যানবাহনই যেহেতু সড়কে চলে, রিক্সা থেকে শুরু করে সব ধরনের যানবাহন সড়কে চলাচল করে এবং অফিস আদালতও খোলা রয়েছে, যার কারণে দিনে অর্থাৎ সকাল থেকে কিন্তু যানবাহনের চাপ একটু বেশি থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে সেটি আরও বেড়ে যায়। এবং ইফতারের পর কিন্তু সেটা অনেকটাই কমে যায়, যেহেতু অফিস আদালত সব কিছুই খোলা থাকলেও ইফতারের পরে আর মানুষ আসলে বাইরে খুব কম আসেন। এবং স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি, সেটিও কিন্তু মানুষ মাস্ক ব্যবহার করছে, 2-1 হয়তো মাস্ক ব্যবহার করছেন না। এছাড়া সামাজিক দূরত্বের বিষয় সেটি যেহেতু এখন ইফতারের পর মানুষজনের চলাচল কম, সেক্ষেত্রে আসলে সামাজিক দূরত্ব বজায় রেখেই মানুষ চলাচল করছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিষয়টি ছিল শুরুতে, যে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা, সেটি কিন্তু এখন আর করা হয় না, খুব একটা কিছু কিছু জায়গায় করা হয়। সজল। লাবনী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী মাসুদ লাবনী ভাটারা থেকে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন লকডাউন পরিস্থিতিতে যানবাহন চলাচল এবং শপিং কমপ্লেক্সগুলোতে ভিড় কেমন বেড়েছে ঈদকে সামনে রেখে বিষয়। ধর্মকে পুঁজি করে কোটি কোটি টাকার মালিক বনেছেন বিলুপ্ত হেফাজত নেতা মামুনুল হক ও তার পরিবার। এতিম ও মাদ্রাসার সহায়তা হিসেবে মানুষের কাছ থেকে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। বাদ দেননি ভারতের বিখ্যাত বাবরি মসজিদের নামে অর্থ সংগ্রহ। এই মসজিদের নামে জমি কিনলেও তাতে মসজিদ না বানিয়ে গড়ে তুলেছেন মাদ্রাসা। নাইমাল জিকর প্রতিবেদন। বাবা আমার দাদা হাজী এরশাদ আলী, তিনি একজন সেই ব্রিটিশ আমলের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এমনটাই ছিল বাবা ছেলের সাংঘর্ষিক বক্তব্য। জনমনে প্রশ্ন উঠেছে, মামুনুল হক ও তার পরিবারের কাছে এত সম্পদ আসলো কোথা থেকে? অনুসন্ধানে জানা যায় মাদ্রাসায় এই পরিবারের প্রধান ব্যবসা। এরই মধ্যে রাজধানী মোহাম্মদপুর ও এর আশপাশ এলাকাতেই রয়েছে মামুনুল হক ও তার পরিবারের জামিয়াতুল আজিজ, শায়খের মাকবারা সহ 4টি মাদ্রাসা। মামুনুল হকের সাথে কাজ করা এক ব্যক্তির পরিচয় গোপন রাখার শর্তে জানান, একটি মাদ্রাসায় এতিম শিক্ষার্থীর সংখ্যা খুবই কম, কিন্তু তাদের নামে আসা টাকা সহ যাবতীয় উপকরণ অনেক বেশি, যা বরাবরই ভোগ করেন মামুনুল। এছাড়া বাকি শিক্ষার্থীদের বেতন তো আছেই, তাই নামে বেনামে রাজধানীর বিভিন্ন স্থানে মামুনুল ও তার পরিবার খুলে বসেছেন বেশ কয়েকটি মাদ্রাসা, যা দিয়ে মোহাম্মদপুরের কাদরাবাদ হাউজিং, বসিলা হাউজিং সহ বেশ কয়েকটি জায়গায় গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি। বিভিন্ন জায়গায় বিভিন্ন যেখানে পয়েন্টে ওরা কি বললে মানে আল্লাহ রাসূলের সাথে মিলে যাবে, ওখানে ফয়দা নেওয়া যাবে, ওই টেকনিকটা ইউজ করে তারা। এমন ভাবে এটাকে তুলে ধরে যে চামড়া দেওয়ার জায়গা মাদ্রাসা ছাড়া আর কোথাও নেই। তো ওই যারা মনে করেন হুজুরদেরকে তাদের কথার কারণে মহব্বত করে, পছন্দ করে, তাদের কথাগুলি ভালো লাগে, তাদের জান নেওয়ার সময় যা আছে সব হুজুরের পদতলে। এগুলো আর ইসলামের জন্য যায় না, এগুলো সব যায় হুজুরের কাছে। আপনি দিচ্ছেন তো এতিমকে, কিন্তু এতিম কিন্তু এটা পায় না। ওরা ওই যে 50 জন এতিম আছে, এরাও মানবতার জীবনযাপন করে। এখানেই হচ্ছে নির্মিত আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যাম্পাস। এখানে থামেননি মামুনুল। দেশে বাবরি মসজিদ স্থাপনের নামে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে হাতিয়েছেন কোটি কোটি টাকা। এই টাকা দিয়ে কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় 15 বিঘা জমি কিনেছেন তিনি। তবে সেখানে বাবরি মসজিদ নয়, সিসিটিভি দিয়ে রীতিমতো দুর্গে পরিণত করেছেন এলাকাটিকে, আর স্থাপন করেছেন জামিয়া রহমানিয়া মাদ্রাসার একটি শাখা। জনপ্রতি 1 লক্ষ টাকা করে তারা সদস্য নিয়েছেন। এইভাবে 313 জন বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেলে কি হয়, 313 সদস্য ভিতরে রাখে, ক শাখা ফ্রান্স বাড়ায়। এইভাবে এরই মধ্যে হেফাজতের সাবেক এই নেতা মামুনুল হক ও তার পরিবারের অর্থের উৎস খুঁজতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা। 26 মার্চ পরবর্তী সহিংসতার ঘটনায় শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল কাশেমিকে গ্রেফতার করেছে সিআইডি। এছাড়াও নাশকতার মামলায় ইসলামী আন্দোলনের নেতা নিয়াজুল করিম সহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। নিয়াজুল করিম ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী আন্দোলনের মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির মাদ্রাসা বিষয়ক সম্পাদক। ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনার মামলায় এখন পর্যন্ত প্রায় 400 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, আর মামলা হয়েছে 50টির বেশি। এদিকে আজ চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার মামলায় হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব জাফর আহমেদ সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি 2 জন হলেন কেন্দ্রীয় যুব দলের সদস্য আকরাম উদ্দিন ও হেফাজত কর্মী মোহাম্মদ সালাউদ্দিন। আজ মহান মে দিবস। অধিকার আদায়ের 100 বছরের সংগ্রামেও বঞ্চিত শ্রমজীবীরা। বৈশ্বিক মহামারীতে শ্রমিকের সেই বঞ্চনা যেন আরো প্রকট হয়ে উঠছে। দেশে দেশে লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ শ্রমিক। বাংলাদেশেও বাড়ছে বেকারের সংখ্যা। দিনটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা বলেছেন, করোনার ভয়াল পরিস্থিতি মোকাবেলায় সরকার শ্রমজীবী মানুষের পাশে আছে। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। নাজমা সোনিয়াদের হাতে বোনা এই জামদানি শাড়ি মানভেদে বাজারে বিক্রি 15 থেকে 50,000 টাকা। নিজের তাঁত, নিজের শ্রমে তাদের ভাগ্যে জোটে মোটে 4.5 থেকে 6,000 টাকা। এখানেও মধ্যস্বত্বভোগীদের জাতাকলে ন্যায্যতা বঞ্চিত শ্রম। আমরা মাই যে এই ভাই 4,500 আমি পয়সা আছে, আমি অধিকার কেরাই দিব। আমি এর দূরে অধিকার গরিব মানুষ খালি কাম করবো আর খামো। জামদানির কাজ করি 15 বছর ধরে, মাসে 4,500 টাকা পাই। রূপগঞ্জ জামদানি পল্লীর সব শ্রমিকের গল্পই সালমা সোনিয়াদের রূপান্তর। জামদানি শ্রমিক রুবেলের জীবনে মহামারীর প্রভাব যেন আরো বেশি স্পষ্ট। করোনা আসলো, লকডাউন দিল, তা ওইখান থেকে আমরা যে ক্ষতির মুখোমুখি হয়েছি, এই ক্ষতির টেনে বাকি আরো 2-3 বছরে, 1 বছরের এই লকডাউনে উঠতে পারবো কিনা সন্দেহ। অর্থনীতির চালিকা শক্তি এই শ্রমিকরা ন্যায্য মজুরির দাবিতে এখনো সোচ্চার। একই সঙ্গে ভাইরাসের থাবায় আরো বিপর্যস্ত করে তুলেছে তাদের জীবন। তাই বিশ্লেষকরা বলছেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা গেলে মাথা তুলে দাঁড়াবে দেশের অর্থনীতি।
করোনায় অচল পৃথিবীতে সচল নেই শিল্প শ্রমিকের জীবন। লকডাউন আর নানা বিধিনিষেধে প্রাপ্ত মজুরিটুকুও মেলা দায়। শ্রমের তুলনায় আমরা প্রকৃত মজুরি পাই না। অধিকার শুধু খাতার মধ্যেই মনে লেখা থাকে বাংলাদেশে, এর বাইরে অধিকারের সরটাও মনে কোনো শ্রমিকে আজও পর্যন্ত কইতে পারতো না যে পাইছে। মহামারীতে ভীষণ বিপাকে খেটে খাওয়া মানুষ, নিত্যদিনের কাজ যেমন নেই তেমনি পাল্লা দিয়ে বাড়ছে ছাঁটাইও। এমন ভয়াবহ বিপর্যয়ে শ্রমিকের বঞ্চনা আরও প্রকট হচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। বেশিরভাগ শ্রমিকরাই এখানে তাদের কোনো অধিকার নেই। কাজ করলে বেতন বা মজুরি পায়, কাজ না করলে কিছুই পায় না। 2 বছর পার হয়ে গেল, মানে 2 মে দিবস পার হয়ে গেল, কিন্তু শ্রমিকদের যে বঞ্চনা সেটা কিন্তু প্রকটতর হচ্ছে। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে কাজের 8 ঘন্টার দাবিতে পথে নামেন শ্রমিকরা। দাবি পূরণে সে আন্দোলনে বুকের রক্ত ঝরে শ্রমিকদের, যার বিনিময়ে বিশ্বজুড়ে মেলে দৈনিক 8 ঘন্টা কাজের স্বীকৃতি। সেই থেকে প্রতি বছর 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করে আসছে বিশ্ব। 2 বছর ধরে চলা মহামারীর এই কঠিন প্রেক্ষাপটে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর আশঙ্কা, মহামারীতে সৃষ্ট অর্থনৈতিক সংকটে ঝুঁকিতে পড়বে বিশ্বের প্রায় 160 কোটি শ্রমিকের জীবন। এজন্য এমন দুর্দিনে সরকারের পাশাপাশি অন্যান্যদেরও পাশে থাকার তাগিদ অর্থনীতিবিদদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শ্রমিক নিপীড়নের অবসান এবং শ্রমিকের অধিকার আদায়ের দাবিতে আজ নানা আয়োজনে দেশে পালিত হয়েছে মহান মে দিবস। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালে বিভিন্ন বাম সংগঠন, পোশাক ও বাস শ্রমিকরা সমাবেশ করেন। শ্রমিকের অধিকার আদায়ের দাবি জানান বিভিন্ন শ্রমিক সংগঠন, 9টি বাম রাজনৈতিক সংগঠন। একই স্থানে সমাবেশ করেছে কেন্দ্রীয় শ্রমিক লীগও। দিবসটি উপলক্ষে উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদ অনলাইনে শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে আলোচনা করেন। সাভারের রানা প্লাজার মতো দুর্ঘটনার শিকারে দোষীদের শাস্তির দাবি ও শ্রমিকের অধিকার আদায়ে গার্মেন্টস শ্রমিকদের কয়েকটি সংগঠন র্যালি ও মানববন্ধন করে। শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে। 8 ঘন্টা শ্রমের পরিবর্তে গার্মেন্টস শ্রমিকরা কখনো 20 ঘন্টা শ্রম দিচ্ছে। শ্রমিকদের যে ইউনিয়ন করার, তার সংঘবদ্ধ হওয়ার যে অধিকার, সেটাও কিন্তু অনেকখানি রহিত হয়ে গেছে। শ্রমিক প্রতিনিয়ত শোষিত হচ্ছে, নির্বিচারে নিষ্পেষিত হচ্ছে। করোনা মহামারীর সময়কালে শ্রমিকদের জন্য রেশনিং চালুর দাবি জানিয়েছেন নজরুল ইসলাম খান। শনিবার মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই দাবি জানান। বলেন, সব সময় যদি নাও হয়, করোনার মতো দুর্যোগকালে শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ও ন্যায্য মূল্যের দোকান করা উচিত, যাতে করে তারা তাদের সীমিত আয়ের মধ্যে পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করতে পারে। বিএনপির এই শ্রমিক নেতা বলেন, সব শ্রেণীর শ্রমিকদের জন্য কোভিডে আক্রান্ত হলে, তাদের সুচিকিৎসা এবং মারা গেলে তাদের জন্য ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের জন্য যে নিয়ম করা হয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়া হোক। পরে শ্রমিক দলের নেতাকর্মীরা শোভাযাত্রা সহকারে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশে অংশ নেয়। মে দিবসের সমাবেশ থেকে দাবি করছি যে সব শ্রমিক কর্মচারীদের জন্য কোভিডে আক্রান্ত হলে তাদের সুচিকিৎসা এবং খোদা না করুন তারা ইন্তেকাল করলে তাদের ব্যাংকের কর্মচারীদের জন্য, ব্যাংকের অফিসারদের জন্য যে নিয়ম করা হয়েছে সেই পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হোক। সব সময় যদি নাও হয়, অন্তত করোনার মতো দুর্যোগকালে শ্রমজীবী মানুষের জন্য রেশনিং এবং ন্যায্য মূল্যের দোকান করা উচিত, যাতে করে তারা তাদের সীমিত উপার্জনের মধ্যে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করতে পারে। বিএনপি নেতাদের শুধু টেলিভিশনের পর্দায় দেখা যায়, মানুষের পাশে নয়, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। গরিব মানুষের কথা ভাবে, আর অনেকে গরিব মানুষের কথা ভাবে না। তারা টেলিভিশনের পর্দায় প্রতিদিন সরকারের বিরুদ্ধে শুধু সমালোচনা করে। টেলিভিশনের পর্দাতেই শুধু তাদের দেখা যায়, জনগণের সাথে তাদের দেখা যায় না। ঢাকা শহরে প্রেস ক্লাবের সামনে দেখা যায়, মাঝে মধ্যে নয়াপল্টনের সংবাদ সম্মেলন করার জন্য দেখা যায়,
আর বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দেখা যায়। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। এবারে সারা সৌজন্যে ঈদ বাজারের খবর। শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় রাজধানীর বিপণী বিতানগুলোতে ক্রেতা সমাগম ছিল চোখে পড়ার মতো। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধি নিষেধের মধ্যেই ঈদের কেনাকাটা সারছেন অনেকেই। তবে বিক্রেতাদের তুলনায় ক্রেতাদের স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা গেছে বেশি। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। রাজধানী চাঁদনী চক মার্কেটের সকালবেলার দৃশ্য এটি। চলমান লকডাউনে ক্রেতা কম থাকায় এতদিন যে হতাশা প্রকাশ করেছেন বিক্রেতারা তা যেন কেটে গেছে। ঈদের বাকি আর 12 দিন থাকায় মার্কেটগুলোতে বেড়েছে ঈদ কেনাকাটার ব্যস্ততা। চাঁদনী চকে আসা হইলো, এখানে সব ধরনেরই কোয়ালিটি পাওয়া যায়। কিনতে আছে, বেচাকেনা ভালো, কাস্টমারও আছে। আর কাস্টমার যদি মনে করেন থাকতো গাড়ি খাওয়া তার কাস্টমার হইতে পারে। কাস্টমার যেরকম আছে বেচা কিনা ওরকম নাই, শুধু কাস্টমারই আছে। তবে এবার ঈদ শপিং এ বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা পরিস্থিতি। বড় বড় শপিং মলগুলোতে ক্রেতা সাধারণের সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানার লম্বা লাইন দেখা গেলেও নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনী চকে তা যেন অনেকটাই উপেক্ষিত। ওই অনেক সময় ধুম বন্ধ হয়ে যায়, তো ওই জন্য আর কি অনেক সময় মাঝে মাঝে খুলে আবার মাঝে মাঝে লাগে আর কি। আপু পড়ছি গরমের জন্য খুব গরম লাগতেছে, তো সেজন্য মাস্কটা পরে রাখছি। গণপরিবহন বন্ধ থাকায় এলিফ্যান্ট রোড সহ রাজধানীর বেশ কিছু শপিং মল ঘুরে দেখা গেল ক্রেতা সমাগম একেবারেই কম। বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। লাস্ট 1 ইয়ার আমাদের কোনো বিক্রি নেই, দোকান ভাড়া দিতে হচ্ছে, ব্যাংকের টাকা দিতে হচ্ছে, কর্মচারীর বেতন দিতে হচ্ছে। আমরা যদি বেতন না দিই নিম্ন আয়ের মানুষ তারা চলবে কিভাবে? তাদের ফ্যামিলি আছে, বাচ্চা আছে, বাড়ি ভাড়া মাপ নেই তো তাদের। এবছর আসলে আমাদের এলিট লাইফস্টাইল থেকে সেলটা ওরকম হচ্ছে না। প্রতি বছর আমরা যথেষ্ট কাস্টমার পাই। তবে সামনের দিনগুলোতে আরো বাড়বে বেচা কেনা, এমন প্রত্যাশা সবার। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দুমাস পর নদীতে নামলেও সে হারে ইলিশ ধরা পড়ছে না চাঁদপুরের জেলেদের জালে। সরকারি নিষেধাজ্ঞায় গেল 2 মাস কাজকর্ম প্রায় ছিলই না। কষ্টে দিন পার করে এখন নদীও হতাশ করছে বলে আক্ষেপ জেলেদের। খোকন কর্মকারের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের মেঘনার বুকে যেখানেই চোখ পড়ে শুধু মাছ ধরার ট্রলার। এই দৃশ্য গেল 2 মাসে দেখা যায়নি। সরকারি বিধিনিষেধ উঠে যাওয়ায় শুক্রবার মধ্যরাত থেকে নদীতে নামেন জেলেরা। তবে রাতভর মাছ ধরে সকালে হতাশা নিয়ে ঘাটে ফেরে নৌকাগুলো। জেলেরা বলছেন দৈনিক খরচের টাকাও উঠছে না। আশা করে নদীতে গেছি গিয়া মনে করেন মাছ সেইরকম পাই না, মাছ পাই নাই, এই খরচের টাকা হইব না। 2 মাস বন্ধ থাকা দেনা বেনা হয়ে গেছি। জানলাম নৌকা লিয়া টাকা পয়সা অনেক ট্যাক হয়ে টিয়া গাঙ্গু নদীতে নামছি। আড়তদারদের দাবি শত শত জেলে একসঙ্গে নদীতে নামায় এই অবস্থা। 250-50টা জাল পাইছে, দেখা গেছে আপনার হেসুমকা কিছু মাছ পাইছে। অনেক মনে করেন হাজার হাজার জাল লেখা বাইতে আছে, অন্ত মাছ কিছু কম পাইব। মৎস্য কর্মকর্তারা অবশ্য বলছেন শুরুতে না পেলেও ধীরে ধীরে মাছের পরিমাণ বাড়বে। কিছু কিছু মাছ আগে যেগুলো রয়ে গেছে সাগরে ফিরে যেতে পারে নাই, এগুলো অল্প কিছু মাছ পাবে। সাথে অন্য অন্য মাছ মনে করেন আপনার রিটা মাছ, পাবদা মাছ, বোয়াল মাছ, আর মাছ, এইগুলো মাছ পাওয়ার কথা। কিন্তু একেবারে বর্ষাকালের মতো এই যখন মনে বৃষ্টিটা হওয়ার পরে এই মে মাসের দিক থেকে আস্তে আস্তে সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ আসা শুরু হবে। এর আগে মার্চ এপ্রিল 2 মাস জাটকা সংরক্ষণের জন্য ইলিশ শিকার ও বিপণন বন্ধ ঘোষণা করে সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। ফরিদপুরের সালথাই ডিবি হেফাজতে আবুল হোসেন আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আলী ওই উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপাইয়া গ্রামের বাসিন্দা ছিলেন। সপ্তাহখানেক আগে গ্রামে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি ছিলেন তিনি। 28 এপ্রিল তাকে রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী বলছে শুক্রবার রাতে সেহরির পর বাথরুমে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আলী। এ সময় তার বমি হয়। পরে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে 4 সদস্যের একটি কমিটি গঠন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার। এবারে বসি করোনা পরিস্থিতি। করোনার ভয়াবহ প্রকোপে ক্রমেই যেন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে ভারত। প্রতিদিনই রোগী শনাক্ত আর মৃত্যুতে রেকর্ড গড়ছে দেশটি। এমন পরিস্থিতিতে মোদী সরকারের কাছে সাহায্যের বার্তা পাঠিয়েছে চীন। সহায়তায় প্রস্তুত জাতিসংঘ। এদিকে বহির্বিশ্বে সরবরাহের প্রতিশ্রুতি রক্ষায় ভারতের বাইরেও অ্যাস্ট্রাজেনেকার টিকা উৎপাদনের পরিকল্পনা করছে সেরাম। এই অবস্থায় জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পেয়েছে মডার্নার টিকা। মাসুদ রানা ডেস্ক রিপোর্ট। ভারতের বাতাসে এখন যেন শুধু লাশের গন্ধ, হাসপাতালের সামনে সারি সারি মরদেহ, পাশে স্বজন হারার আর্তনাদ, সবখানেই এখন শুধু অক্সিজেনের জন্য আরতি। তবুও মিলছে না প্রাণ রক্ষার জন্য সামান্য অক্সিজেন। গেল দিনেও দেশটিতে 4 লক্ষাধিক মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছে 3,500-এর বেশি। এমন অবস্থায় দিল্লির লকডাউনের সীমা বাড়ানো হয়েছে 3 মে পর্যন্ত। এছাড়াও ভারতে লাগামহীন সংক্রমণের জেরে 31 মে পর্যন্ত বন্ধ করা হয়েছে আন্তর্জাতিক বিমান চলাচল। ভারতের বাইরেও অ্যাস্ট্রাজেনেকার টিকা উৎপাদনের পরিকল্পনা করছে সেরাম। কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে ঘোষণা আসবে বলে জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফলে যেসব দেশ কার্যকর টিকা পেতে সমস্যায় পড়েছিল তারা দ্রুত তা পেতে পারবে। এদিকে বিপর্যস্ত ভারতকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে শি জিনপিং সরকার। সাহায্যের জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে জাতিসংঘ। ভারতীয়দের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার কথা জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এদিকে বিশ্বজুড়ে গেল 24 ঘন্টায় আরও 8,73,000 সংক্রমিত এবং 14,300-র বেশি প্রাণহানি হয়েছে। মাসুদ রানা, নিউজ 24। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যা 7টার সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গে 8 পর্বের ভোট গ্রহণ শেষে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হতে যাচ্ছে আগামীকাল। সেই সাথে ভোট গণনা হবে তামিলনাড়ু, কেরালা, পন্ডিচেরি ও আসামেও। জয় নিয়ে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য রাজ্যের 23টি জেলায় 108টি গণনা কেন্দ্রে ভোট গণনা করা হবে। এরই মাঝে ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে। জারি করা হয়েছে 144 ধারা। নিয়োগ করা হয়েছে 256 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এরই মাঝে বুথ ফেরত সমীক্ষায় অধিকাংশ সংস্থা ইঙ্গিত দিয়েছে এবারের পাল্লা ভারী তৃণমূলের দিকেই। মমতাই হতে পারেন তৃতীয়বারের জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী। অবশেষে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশ বাস্তবায়নে প্রায় 100 জনের মতো সৈন্য ও সামরিক সরঞ্জাম উড়োজাহাজে করে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে। আগামী 11 সেপ্টেম্বরের মধ্যেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে পেন্টাগন। এরই মাঝে শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে লোগর প্রদেশের রাজধানী পুলি আলমের একটি গেস্ট হাউসে হামলায় স্কুল শিক্ষার্থী সহ কমপক্ষে 30 জন নিহত এবং 90 জন আহত হয়েছেন। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ইমরুল কায়েসকে নিয়ে 24 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ। 24 সদস্যের প্রাথমিক দলে আরও আছেন তামিম ইকবাল খান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, নাইম শেখ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত সহ আরও অনেকে। আগামী 12 মে বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কার। এর আগেই 2 মে থেকে অনুশীলন করবেন বাংলাদেশে থাকা ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা। এরপরই 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। আর এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।